আমরা আজকে আলাপ করব যেটা জাফর ভাই, আমার মনে হয় যে বিজ্ঞানের কতগুলো মৌলিক ব্যাপার। আমরা তো সবসময় দেশে শিক্ষা এবং বিজ্ঞান শিক্ষা নিয়ে বিভিন্ন সময় আলাপ আলোচনা হচ্ছে, আপনিও করেছেন, আমরা কিন্তু মৌলিক কতগুলো ব্যাপার আছে যে আমরা যখন বাংলাদেশের দিকে তাকাই, যেখানে 87,000 গ্রাম, বেশিরভাগ মানুষই গ্রামে থাকে। আপনি বলতে পারেন যে 80% মানুষই ধরেন যে স্ট্যান্ডার্ড যে সুযোগ সুবিধা সেটার মধ্যে নাই। তো একটা প্রশ্ন আসে যে কিন্তু তাদের মধ্যে কিন্তু বিকজ অফ সিম্পল ল অফ স্ট্যাটিস্টিক্স আমাদের ব্রাইটেস্ট স্টুডেন্ট যারা ইনহারেন্টলি ব্রাইট তারা কিন্তু এই 70-80% পপুলেশনের মধ্যে আছে বিকজ অফ দ্য ল অফ স্ট্যাটিস্টিক্স। তো যেহেতু সুযোগ সুবিধা নেই তাই ওরা বেরিয়ে আসতে পারছে না। আমরা বলতে পারি যে আমাদের ব্রাইটেস্ট পিপল আর ইনফ্যাক্ট অ্যামং দোজ পিপল। তো এই প্রেক্ষিত দিয়ে আমি শুরু করতে চাচ্ছিলাম, জন্মসূত্রে যে প্রতিভা মানুষ পায় আর পরে সামাজিক সুযোগের মাধ্যমে যে যে প্রতিভা বিকাশ হয়, এই ব্যাপারে আপনি যদি একটু কিছু বলতেন। এটা আমিও বিশ্বাস করি যে মানে স্ট্যাটিস্টিক্যালি এত বিশাল সংখ্যা, কাজে আমাদের ভিতরে প্রচুর ছেলে মেয়ে আছে যারা বুদ্ধিমান, যারা প্রতিভাবান বলি। এর সঙ্গে আমি যেহেতু দীর্ঘদিন থেকে আমি শিক্ষকতা করছি, তো কাজে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, সেটা হচ্ছে গিয়ে মেধা বলে যে আমরা শব্দ ব্যবহার করি, এটা প্রবাবলি এটার গুরুত্বটা খুব বেশি না। কারণ আমি একজন দেখেছি যে অনেক আগ্রহ আছে, উৎসাহ আছে, এবং হয়তো একটা বিষয়ে সে হয়তো খুব ভালো জানতো না, কিন্তু যখনই তার ভিতরে সেই আগ্রহটা তৈরি করে দেওয়া হলো, সে এত দ্রুত এই বিষয়টা শিখে গেল এবং এত ডেপথে সে চলে যেতে পারে যে দেখে আমি একদম মানে মুগ্ধ হয়ে গেছি। কাজে এখন থেকে আমি মনে করি যে একজন ছেলে কিংবা মেয়ে সবাই এক ধরনের প্রতিভা নিয়ে জন্মায়। আমরা যদি সেই প্রতিভাটাকে নষ্ট না করি, অনেক ক্ষেত্রে তার ভিতর থেকে অনেক কিছু বের করে নিয়ে আসা সম্ভব। একটা ক্লাসিক একটা এক্সাম্পল আছে, সেটা হচ্ছে গিয়ে আমার স্যার আমাকে বলেছিলেন যে একটা ছোটো মেয়ে ছিল, তার সঙ্গে দেখা হয়েছে, তো তুমি মেয়েটাকে বললেন যে তুমি কাজ করো, তুমি বিড়ালের উপরে রচনা লেখাতো। তো সেই মেয়েটা খুব বিড়ালের উপরে খুব একটা মজার রচনা লিখে নিয়ে আসে, বিড়াল এই করে সেই করে, কামড় দেয়, ঘুমায়, লাভ ঝাপ দেয়, বাইরে গিয়ে পাখির পিছনে দৌড়ায়, বিশাল সুন্দর একটা খুবই চমৎকার রচনা। তারপরে বহুদিন পরে, প্রায় বছর 10 পরে আবার স্যারের সেই মেয়েটার সঙ্গে দেখা হয়েছে। এখন মেয়েটা খুব ভালো একটা কলেজে পড়ে এবং খুবই ভালো রেজাল্ট করেছে। তখন স্যার ওনাকে মেয়েটাকে বললেন, ও আচ্ছা তুমি সেই মেয়ে, তো মনে আছে তুমি বিড়ালের রচনা লিখেছিল? বলে হ্যাঁ মনে আছে। ঠিক আছে, আবার একটা বিড়ালের রচনা লিখে নিয়ে আসো তো। মেয়েটা কাগজ কলম নিয়ে গেলো, অনেকক্ষণ চেষ্টা করে ফিরে আসছে, বলে যে আমি কি এই মানে বহুমুখী এই সেতুর উপরে একটা রচনা লিখে নিয়ে আসি, কিংবা সার্কের উপরে রচনা লিখে আসি, কিংবা সময়ের প্রয়োজনীয়তার উপরে রচনা লিখে নিয়ে আসি। সে বিড়ালের উপরে রচনা লিখতে পারে না, সে কিন্তু অন্য জটিল বিষয়ের উপরে রচনা লিখতে পারে যেটা সে মুখস্থ করেছে, কিন্তু স্বতঃস্ফূর্তভাবে যেটা করার প্রয়োজন সেটা সে করতে পারে না। তাহলে তার মানে তার এই ক্ষমতাটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে নিজের থেকে, ক্রিয়েটিভভাবে সৃজনশীলভাবে তার জন্য। এই জন্য আমার মনে হয় যে আমাদের দেশের প্রেক্ষিতে যদি বলি, আমরা অনেক সময় কিন্তু এটা খুব সিস্টেমেটিক্যালি অত্যন্তই ভয়ঙ্কর এই ডেঞ্জারাস কাজটা করে ফেলি। একটা ছেলে কিংবা মেয়ে যে স্বতঃস্ফূর্তভাবে যে তার একটা সৃজনশীল একটা মস্তিষ্ক নিয়ে জন্ম নিয়েছিল, আমরা তাকে ভালো লেখাপড়ার নামে, ভালো রেজাল্ট করার নামে সেটাই কিন্তু ধ্বংস করে দিই এবং পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এই জন্য আমি খুব ওয়ারিড থাকি। এই জন্য আমি আজকাল আমার যে ছেলেমেয়েরা যে আমি পড়াই বিশ্ববিদ্যালয়ে, ওরা কি ভালো রেজাল্ট করলো না খারাপ করলো, আমি খুব মানে গুরুত্ব সহকারে দেখি। এটা শুনলে অবশ্য একটা ক্ষতি হইতে পারে, অনেক ছেলেমেয়ে হয়তো লেখাপড়া ছেড়ে দেবে, তারপরে আমি বলছি আমি গুরুত্ব দিই তার ভিতরে শেখার আগ্রহটা কোথায় গেছে। সবার ভিতরে সবাই যে সব কিছু শিখে তা না, কিন্তু সবাই যে ম্যাথামেটিশিয়ান, সবাই যে গণিতবিদ তা না। অনেকে হয়তো সাহিত্যের উপরে রিমার্কেবল তার আগ্রহ, এবং এত তার ইনসাইট সাহিত্যের উপরে এত সুন্দর সুন্দর কথা বলে যে জিনিসটা আমরা খেয়াল করি নাই, আমি অবাক হয়ে যাই। এটাও এক ধরনের বিশ্লেষণী কাজ কিন্তু। আবার যে ছেলে মেয়েটাকে আমরা মানে আগে হয়তো গণিতে উৎসাহ ছিল, হঠাৎ করে উৎসাহ হয়ে গেলো এবং দেখতে দেখতে শিখে গেলো। আমাকে যদি জিজ্ঞেস করে আমি বলবো যে হ্যাঁ, এর ভিতরে অবশ্যই কোনো কোনো ছেলে কিংবা মেয়ে আছে, সে একটা নির্দিষ্ট সাবজেক্ট বা নির্দিষ্ট বিষয় সে স্বতঃস্ফূর্তভাবে সহজে সে জিনিসটা শিখতে পারে, জানতে পারে। কিন্তু আমরা যদি মানে কেয়ারফুল না হই, তাহলে তার সক্ষমতাটাকে আমরা নষ্ট করি। একটা জিনিস এখন যেটা অনেকে বলছে যে বাংলাদেশে বা আমাদের এই এরিয়াতে, এশিয়ার অনেক দেশে, যে শিক্ষা হয়ে গেছে পুরোপুরি পরীক্ষা দেওয়ার একটা থিয়েটার, মানে খালি পরীক্ষা পরীক্ষা পরীক্ষা। ছাত্রদেরকে দেখা যাচ্ছে যে আজকে এই স্যার আমার এখন পরীক্ষা, এই কিছুদিন পরে আবার পরীক্ষা। এবং শিক্ষার যে অরিজিনাল উদ্দেশ্য ছিল যে কিউরিওসিটিকে জাগ্রত করা, এটাকে সাস্টেইন ওয়েতে দিয়ে রাখা, নেচারকে জানতে পারা বা ভাষাকে খুব গভীরভাবে জানা, এগুলো ছাপিয়ে এখন পরীক্ষার প্রসেস এটা হয়ে দাঁড়িয়েছে শিক্ষার মূল ব্যাপার এখনকার পরিস্থিতি। এবং তার ফলেই কিন্তু অনেক এই সমস্ত অঘটন যেটা
কথা আমরা হয়তো ডিটেলস যাব না, কিন্তু এই পরীক্ষা কেন্দ্রিকতার কারণে এটা হচ্ছে। এই ব্যাপারে কি আপনি একমত? এখন মানে আমি যদি ছাত্রদেরকে পড়াতে চাই তাহলে আমার পরীক্ষা নিতে হয়, আসলে এটা কোনো গতি নেই, আমার পরীক্ষা নিতেই হবে। এখন একটা ছেলে কিংবা মেয়ে যদি শিখে যে পরীক্ষার প্রশ্ন যেটা আসবে তার উত্তরটা শিখে, তাহলে তো এটা সর্বনাশ হয়ে গেলো। আমি সবসময় বলি আমি তোমাকে একটা জিনিস পড়াবো, অন্য জিনিস থেকে পরীক্ষা নেব, রাইট? কারণ যেটা পড়ালাম সেটার জন্য তোমার একটা একটা বুদ্ধি হলো, একটা জ্ঞান হলো, কিছু একটা হলো, আমি সেইটা বেসিস করে তুমি প্রবলেমের সমাধান করতে পারবে, আমি সেই ধরনের পরীক্ষা নেব। এবার ওদের ভয় দেখাই, মাঝে মাঝে সেই পরীক্ষা নেও, কিন্তু বেশিরভাগ সময় ক্লাসিক্যাল পরীক্ষা থাকতে হয়, কারণ যেটা পড়াই সেটার উপরে প্রশ্ন নিতে হয়, তাহলে হয়তো ছেলেমেয়েটা শিখে। বাট ইউ আর ভেরি রাইট, আসলে মানে পরীক্ষা মানে ভালো সুন্দর পরীক্ষা নেওয়ার যদি একটা সিস্টেম থাকে তাহলে কিন্তু ছেলেমেয়েরা খুব ভালো শিখে। রাইট? সবসময় যে পরীক্ষা আমাকে একটা মানে পোকার মতন কিংবা মানে পরিপূর্ণ সৃজনশীলতার বাইরে আমাদের পরীক্ষা নিতে হবে এমন কোনো কথা নাই। আমি কিন্তু খুব সুন্দর মানে কী বলবো চমৎকারভাবে পরীক্ষা নিতে পারি একটা ছেলের মেধা যাচাই করার জন্য। রাইট? কাজেই আমি এই পরীক্ষার প্রশ্নের উত্তর হিসেবে যদি লেখাপড়া শিখে সেটা খুব ডেঞ্জারাস, এবং আনফর্চুনেটলি সবসময় কিন্তু সেভাবে ধাক্কি দেওয়া হয়। ফর এক্সাম্পল একটা উদাহরণ দিই, আমাদের দেশে সৃজনশীল পদ্ধতি চালু করা হয়েছে। সৃজনশীল পদ্ধতি মানে হচ্ছে কি, যে প্রশ্নটা ছেলেটা কিংবা মেয়েটা পাবে সেই প্রশ্নটা এর আগে পৃথিবীতে জন্ম হয় নাই, সম্পূর্ণ নতুন একটা প্রশ্ন তাকে দেওয়া হবে, এবং সেই প্রশ্নটা কাজেই ছেলে মেয়েদের এখন আর গাইড বই পড়ে কোনো লাভ নেই, কারণ প্রশ্ন কমন পড়বে না। কিন্তু দুর্ভাগ্যক্রমে সৃজনশীল প্রশ্নের গাইড বই বেরিয়েছে এবং সমস্ত বইয়ের দোকানে আমি এটা দেখতে পেয়েছি সম্পর্কে। হ্যাঁ, শুধু তাই না, আমাদের মানে যারা নাকি প্রশ্ন করেন গুরুত্বপূর্ণ মানুষরা, তারা সৃজনশীল বই থেকে হঠাৎ করে দেখে কিছু প্রশ্ন দিয়ে দিল। এখন একদম টোটাল ডিজাস্টার। এখন ছেলেমেয়েরা দেখছে আরে এই তো গাইড বই থেকে তো প্রশ্ন আসছে, তার মানে তো আমি গাইড বই পড়লে আমি প্রশ্ন পাবো, এবং যে গাইড বই থেকে প্রশ্ন আসছে তাদের তো রমরমা ব্যবসা, তারা তো বড় জোরে বলে যে আমার গাইড বই থেকে সৃজনশীল পদ্ধতি আসছে। পুরো আইডিয়াটা যেভাবে জিনিসটা কনস্ট্রাক্ট করা হয়েছিল একদম পুরোটা মানে রাতারাতি জিনিসটা ধ্বংস হয়ে গেলো এই কী করার জন্য। কাজে যারা নাকি এই কাজগুলি করেন, এই মানে অনর্থগুলি তৈরি করেন, তারা যে কত ক্ষতি করেন দেশের সমাজের লেখাপড়া, সেটা মানে বলে আর বিশ্বাস করে না। কিন্তু আমার মনে পড়ে এটা শুরু হয়েছে অনেক দিন আগে। আমি যখন প্রথম নটরডেম কলেজে পড়তে আসলাম সিলেট থেকে, আইএসসি পড়া শুরু করলাম, তখন আমাদের বাংলা টিচার ছিলেন মিয়া আব্দুল হামিদ, আর ঢাকা কলেজে বাংলা টিচার ছিলেন সাইদ স্যার। তো মিয়া আব্দুল হামিদ স্যার আবার অনেকগুলো এসে লিখে, ওনার একটা কালেকশন অফ এসে ওটা বাজারে কিনতে পাওয়া যেত, এবং বিভিন্ন বিষয়ে উনি এসে লিখেছিলেন। তো ছাত্ররা তখন করলো কি, নিজে এসে না লিখে হামিদ স্যারের এসেগুলো মুখস্থ করে পরীক্ষা দেওয়া শুরু করে, এবং দেখা গেল যারা হামিদ স্যারের এসে লিখে পরীক্ষায় দিচ্ছে তারা অরিজিনাল যারা লিখছে হয়তো ভুল ভ্রান্তি পায়, তাদের থেকে ভালো নাম্বার পাচ্ছে। হামিদ স্যারের লেখা পড়ে মুখস্থ করলে ভালো নাম্বার পাচ্ছে। তো এখন আমার মনে হয় এটা ছিল বাংলাদেশের একেবারে শুরুতে, যে এই ট্রেন্ড টুয়ার্ডস মেমোরাইজেশন এবং আরেকজনের কথাকে মেমোরাইজ করে রিগার্জিটেট করা, এটা কিন্তু আস্তে আস্তে শুরু হয়েছে অনেক দিন আগে, এবং এটা এখন একটা সুলকলায় পূর্ণ হয়েছে যে যখনই ছাত্ররা একটা উত্তর লেখে আপনি শিওর না যে সে, কারণ অরিজিনাল ইন্টেন্ট ছিল যে পরীক্ষার হলে বসে সে চিন্তা করে উত্তরটা লিখবে, তাই না? কারণ প্রশ্নটা অরিজিনাল, কিন্তু সে ধরেন 50-60টা মুখস্থ করে রেখেছে, তার মধ্যে একটা বাই চান্স মিলে গেছে, ওইভাবে সে লিখছে। এখন তো এটা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি আবার সেই অরিজিনাল সৃজনশীলতার দিকে? এখন তো মানে সিচুয়েশন তো আরো মানে এই মুহূর্তে সিচুয়েশন তো আরো ডেঞ্জারাস, কারণ পুরো প্রশ্নপত্রই ফাঁস হয়ে যাচ্ছে। কাজে ছেলে মেয়েদের তো লেখাপড়া করার প্রয়োজন নেই, ওরা পরীক্ষার আগের রাতে কম্পিউটারের সামনে ফেসবুকের সামনে বসে থাকে, প্রশ্নটা ডাউনলোড করে সেটা মুখস্থ করে গিয়ে পরীক্ষা দেয়। মানে এটা তো একটা টোটাল ডিজাস্টার, এবং সেটা তো অন্য ব্যাপার। তবে আমার মনে হয় যে সৃজনশীল পদ্ধতিটাকে যদি ঠিকভাবে নেওয়া হয়, এটা তো এমন না যে এটা বাংলাদেশ আবিষ্কার করছে, তা তো না, পৃথিবীর সব দেশে তো এইভাবেই হয়। একটা মানে একটা নতুন একটা জিনিস থাকে এবং তার উপরে কিছু প্রশ্ন দেওয়া থাকে, এবং প্রশ্নগুলো হয় এমনভাবে দেওয়া হয় যে প্রথম প্রশ্নটা যদি মোটামুটিভাবে টেক্সট বইটা পড়ে থাকে আপনার উত্তর করতে পারবে, এবং পরেরগুলো আস্তে আস্তে তার নিজের ক্রিয়েটিভিটি ভিন্ন ভিন্নভাবে যাচাই করা হবে। কোনোটা দেখা হবে সেটা ব্যবহার করতে পারে কিনা, কোনোটা দেখা হবে সেটা অনুধাবন করতে পেরেছে কিনা। এই প্রশ্নটা ঠিক করে করতে পারলে আসলে ছাত্রছাত্রীর মেধা ভালোভাবে যাচাই করা সম্ভব। এবং যখন ছাত্রছাত্রীরা জানবে যে কখনোই এই প্রশ্নটা কমন পড়বে না, তখন তারা আর মুখস্থ করার চেষ্টা করবে না, কারণ তারা জানবে যে মুখস্থ করতে আমার কোনো লাভ নেই, এর থেকে বেশি লাভ আছে যদি আমি নিজের মতন করে লিখি, নিজের মতন করে আনসার করার চেষ্টা করি। কাজে আমি এখনও পুরোপুরি হতাশ হই নাই, আমি এখনও আশা করে আছি যে আমরা ছাত্রছাত্রীদেরকে এটা দিতে পারবো, এবং আমি মনে করি একটা ছাত্র কিংবা ছাত্রী কতটুকু শিখেছে সেখানে আমার খুব বেশি আগ্রহ নেই। আমার আগ্রহ হচ্ছে কি সে তার এই মস্তিষ্কটা সে বাঁচিয়ে রাখতে পেরেছে কিনা, এবং আমি দেখেছিও তাই। আল্লাহ আমাদের ছেলেমেয়েরা যারা আছে তাই একটা জিনিস হয়তো জানে না, যখন তার প্রয়োজন পড়বে সে এত দ্রুত সেটা জেনে নিচ্ছে, শিখে নিচ্ছে,